জাতীয় দলে আপনার পূর্বসূরি যে অধিনায়ক আছেন মাশরাফি বিন মুর্তজা, এবং বিভিন্ন সময় আপনি যার কথা মানে খুবই আপনি তাকে খুব পছন্দ করেন তার বিভিন্ন বিষয়, তো তিনি রাজনীতিতে এসেছেন, তিনি এখন সংসদ সদস্য। একই রকম ইচ্ছা আপনারও রয়েছে কিনা যে যে আপনিও রাজনীতিতে আসতে চান? বা অতি সম্প্রতি আপনারা দেখেছেন তামিম প্রেস কনফারেন্স করেছেন, তিনি কেঁদেছেন, এবং তিনি যখন কাঁদছিলেন তখন বাংলাদেশের মানুষও চোখের পানি ধরে রাখতে পারেনি অনেকে, বিশেষ করে যারা ক্রিকেট প্রেমী। এর পরপরই আমরা দেখলাম বিষয়টিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেন এবং তামিম আবার খেলায় ফিরল। এই জায়গাটিতে আমার কিছু বক্তব্য আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, তামিম ইকবাল খান অবসরে যাওয়ার পর সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে আবারও মাঠে ফিরে এসেছেন, এবং সেই সাথে এই সকল হস্তক্ষেপকে কেন্দ্র করে এবং তামিম ইকবালের অবসরকে ঘিরে এবার অনেক প্রশ্নের জন্ম দিয়েছে দর্শক বন্ধুরা। এবং সেই সাথে তামিম ইকবালকে খালেদ মহিউদ্দিনের টকশোতে এমন কিছু প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিন, এবং তিনি বলে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজার মতো কি রাজনীতিতে আগমন করতে যাচ্ছেন তামিম ইকবাল। আর সেই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে তামিম ইকবাল অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন, আপনারা সেই কথাগুলি শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে তামিম ইকবাল খানের এই অবসর এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপকে কেন্দ্র করে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন। আপনারা ব্যারিস্টার রুমিন ফারহানার সেই আলোচনাগুলি শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই লাইভ টকশোটি দেখে আসি, তারপরে সেই ব্যারিস্টার রুমিন ফারহানার সেই বক্তব্যটি শুনবে। জাতীয় দলে আপনার পূর্বসূরি যে অধিনায়ক আছেন মাশরাফি বিন মুর্তজা, এবং বিভিন্ন সময় আপনি যার কথা মানে খুবই আপনি তাকে খুব পছন্দ করেন তার বিভিন্ন বিষয়, তো তিনি রাজনীতিতে এসেছেন, তিনি এখন সংসদ সদস্য। একই রকম ইচ্ছা আপনারও রয়েছে কিনা যে যে আপনিও রাজনীতিতে আসতে চান বা আপনি রাজনীতি করতে চান? আমার একটা ফটো রাজনীতি নিয়ে আমার কোনো এক ফটো ইচ্ছা নেই। মানে আমি আমার কাছে মনে করি দ্যাট ইজ নট মাই কাপ অফ টি। আচ্ছা, দর্শকরা জানতে চাইছে যে আপনি রাজনীতি করবেন কিনা, সেটি হচ্ছে একেবারে না, মানে আপনি ভোটে দাঁড়াতে চান না, তাই তো? আমাকে যদি কেউ জিতায় দেয় তাও আমি দাঁড়িতে চাই না। ধরেন টেকনোক্রেট কোটায় কেউ যদি আপনাকে মিনিস্টার বানানোর অফার দেয়, তাহলে কি আপনি হবেন? আমি বললাম যে আমি ওই পলিটিক্স এর মধ্যে আমি থাকতে চাই। ওকে, আপনি পলিটিক্সের মধ্যে থাকতে চান না। আমি একটু যদি ব্যক্তি তামিম ইকবাল সম্পর্কে জানতে চাই। ব্যক্তি তামিম ইকবাল কি খুব রাগী, খুব ইমোশনাল, খুব যে কোনো কিছুর ক্ষেত্রে মানে ধরেন যে কোনো সময় কোন একটা মন্দ মানে কোন একটা সমালোচনা বা কোন একটা মন্দ কথা, কটু কথায় কি ব্যক্তি তামিমের মধ্যে খুব মানে খুব কষ্ট হয়, মানে খুব সিরিয়াসলি নেয় ব্যক্তি তামিম? না, আমি রাগী না। আমি মনে করি না যে আমি রাগী। আমার কাছে আসলে আমার খেলা আমি আপনাকে এভাবে বুঝাইতে, ধরেন আমাকে মানুষজন হয়তোবা মনে করে একরকম, বাট যারা আমার ক্লোজ অথবা টিমের মধ্যে যারা থাকে, অথবা হাসি ঠাট্টা সবচেয়ে বেশি আমি করি, আমার সবচেয়ে বেশি আড্ডাও আমি মারি, সবচেয়ে বেশি হাসি ঠাট্টা আমি করি। বাট ইমোশনাল আমি বলতে অন অফ, হ্যাঁ, মাঝে জিনিস অবশ্যই খারাপ লাগে। আপনি যেরকম আমিও একটু কিছু কিছু জিনিস খারাপ লাগে, কিছু কিছু জিনিস আপনার সহ্য করার ক্ষমতা আছে আমারও। এমনিতে আপনি বা আপনার সতীর্থরা কি সোশ্যাল মিডিয়া খুব বেশি ফলো করেন? মানে ধরেন আপনার একটা কথা নিয়ে, আপনার একটা খেলা নিয়ে, খেলা চলতি সময়ে আমরা দেখি যে অসংখ্য মতামত আসতেছে, আপনি ভালো, অমুক খারাপ, অমুক ভালো, আপনি খারাপ। এই জায়গাটা কি আপনারা ফলো করেন? মানে আপনার খেলার সময় আসলে কি করেন? মানে এগুলি দেখেন, পত্রপত্রিকা পড়েন, মানে কি করেন? মানে আপনাকে একটা টোটাল উইথড্রয়াল? দেখেন, অনেকে আমি বলতে শুনছি যে আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি, আমি নিউজ পেপার দেখি না। কতটা সত্যি কথাটা আমি জানি না। আজকের দুনিয়ায় আপনার সোশ্যাল মিডিয়া থেকে, হ্যাঁ, আমি চেষ্টা করি যতটুকু কম দেখা যায়, বাট আপনি এত ভাবে কানেক্টেড, সামহাউ দ্য আদার ওয়ে আপনি জিনিসটা জেনে নিতেন। আপনি হয়তো বা ফেসবুকে দেখছেন না, আপনার একটা বন্ধু আপনাকে হয়তো ফোন করে বলে দিতে পারে। যেটা বললাম যে যতটুকু এটা অ্যাভয়েড করে চলা যায়, বিকজ আমি যেটা বললাম আমাদের 16 কোটি মানুষের 16 কোটি অপিনিয়ন থাকতেই পারে, বাট নট নেসেসারি ওই জিনিসটার সাথে আমার একমত হতে হবে। বাংলাদেশের মানুষের খুব আবেগের একটা জায়গা হচ্ছে ক্রিকেট, এবং বাংলাদেশের মানুষ এই ক্রিকেট দলে যারা খেলেন
তাদের প্রত্যেকের ব্যাপারে, মোটামুটি প্রত্যেকের ব্যাপারে তীব্র আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান একটা জায়গা আছে মানুষের মনে। অতি সম্প্রতি আপনারা দেখেছেন তামিম প্রেস কনফারেন্স করেছেন, তিনি কেঁদেছেন, এবং তিনি যখন কাঁদছিলেন তখন বাংলাদেশের মানুষও চোখের পানি ধরে রাখতে পারেনি অনেকে, বিশেষ করে যারা ক্রিকেট প্রেমী। এর পরপরই আমরা দেখলাম বিষয়টিতে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেন এবং তামিম আবার খেলায় ফিরল। এই জায়গাটিতে আমার কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যে যাওয়ার আগে আমি আপনাদের একটা পুরনো খবরে দৃষ্টি আকর্ষণ করছি। আমি নিজে যখন সংসদ সদস্য ছিলাম তখন আমি সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম। আমি একেবারে কোট আনকোট প্রশ্নটা, যেহেতু আমার মুখস্থ নাই, আমি এই প্রশ্নটা পড়েই শোনাই। আমি প্রশ্ন করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলবেন কি দেশে বর্তমানে মানুষ হত্যার বিচার থেকে শুরু করে মশা মারা পর্যন্ত সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রয়োজন হয়, যা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভেঙে পড়া, অকার্যকর হওয়ার ইঙ্গিত বহন করে। প্রাতিষ্ঠানিক সফলতা একটা কার্যকর রাষ্ট্রের পূর্ব শর্ত। এই অকার্যকর প্রতিষ্ঠানগুলো কি রাষ্ট্র পরিচালনায় সরকারের সার্বিক ব্যর্থতার চিত্র তুলে ধরে না? প্রশ্নটিকে যদি আমি আরেকটু সহজ ভাষায় বলি, তার অর্থ দাঁড়ায় যে প্রতিটা ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে কারো পরিবারে যদি কোনো ব্যক্তি মারা যায়, হত্যার কাণ্ডের শিকার হয়, সেই জায়গা থেকে শুরু করে, সেই বিচার চাওয়া থেকে শুরু করে আমাদের সিটি কর্পোরেশনগুলো মশা মারতে ব্যর্থ, ডেঙ্গুর প্রাদুর্ভাবে মানুষের দিশেহারা অবস্থা, মানুষের মশার কামড়জনিত অন্যান্য যে অসুখগুলো আছে, চিকনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি ইত্যাদি, এগুলোতে মানুষের প্রাণ ওষ্ঠাগত। এই যে একটা মশা মারতে হবে কিভাবে, সেই ক্ষেত্রেও প্রধানমন্ত্রীর নির্দেশনা লাগে। সিটি কর্পোরেশন কি করে কাজ করবে, সেখানেও প্রধানমন্ত্রীর একটা ইন্টারফিয়ারেন্স লাগে। এই যে সর্বক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, এর মানেটা কি? এর মানে হচ্ছে যে যার যেই কাজ করার কথা, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর যেভাবে কাজ করার কথা সেভাবে তারা কাজ করছে না, তারা অকার্যকর প্রতিষ্ঠান। এবং সব প্রতিষ্ঠান যদি এরকম অকার্যকর হয় তাহলে সেটা আলটিমেটলি একটা ব্যর্থ রাষ্ট্রের ইঙ্গিত বহন করে কিনা, এইটুকুই আমি জানতে চেয়েছিলাম প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী দীর্ঘ উত্তর দিয়েছিলেন এবং সেখানে তিনি যথারীতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি কয়টা পর্যন্ত ঘুমাতেন, কখন তিনি অফিসে আসতেন, সেই কথা তিনি উল্লেখ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে ব্যর্থ রাষ্ট্র আসলে বিএনপি করে গিয়েছিল এবং সেই দলের সংসদ সদস্য হিসেবে আমি যেই প্রশ্নটি করেছি সেটি অবান্তর সংসদীয় রীতির মধ্যে পড়ে না এবং এই প্রশ্নটি আসলে একটা প্রশ্ন হওয়ারই যোগ্য না, যেখানে আমি মানুষ হত্যা থেকে মশা মারাকে এক লাইনে নিয়ে এসেছি। আমি আসলে যেটা বলতে চেয়েছিলাম সেটা প্রধানমন্ত্রী বোঝেন নাই, কিংবা তার অফিস যারা তার উত্তর রেডি করে দেয় তারা বোঝেন নাই, সেটা আমি মনে করি না। অবশ্য উত্তর কেউ রেডি করে দিলে প্রধানমন্ত্রী সেই উত্তর পড়বেন আমি সেটাও মনে করি না। সেই উত্তরও উনি নিজেই আবার দেখে চেক টেক করে নেন, কারণ উনি সবকিছু আসলে ওনাকে দেখতে দেখতে, ওনার তদারকিতে চলতে চলতে এমন অবস্থা হয়ে গেছে যে একটা পারসেপশন ক্রিয়েট করা হয়েছে বাংলাদেশে যে শি ইজ ইনডিসপেন্সেবল। একজন ব্যক্তি, আমি আসলে কোনো পার্টিকুলার নাম ধরে কারো নাম যদি না বলি, রাষ্ট্রে এমন একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়েছে বিগত 15 বছরে যে একজন ব্যক্তি হচ্ছেন সেভিয়ার, তিনি হচ্ছেন রক্ষাকর্তা, তিনি হচ্ছেন পালনকর্তা, এবং তিনি যদি না থাকেন তাহলে আসলে কিচ্ছু ঠিকভাবে চলবে না। এবং এই পারসেপশনটা খুব চিন্তা ভাবনা করে আসলে এই পারসেপশনটাকে নিয়ে আসা হয়েছে। আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে এই সরকারটি টিকে আছে কিছু ফ্যাসিস্ট টুল ব্যবহার করে। কিছু ফ্যাসিস্ট টুলের মধ্যে এটাও একটা, যে একজন ব্যক্তি, তিনি হিটলার হন, তিনি মুসোলিনি হন, তাকে ছাড়া আসলে কোনো কিছু স্বাভাবিকভাবে চলতে পারে না। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং তামিম ইকবাল খানের এই প্রশ্নের জবাবটি শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে বিএনপির নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা তামিম ইকবাল খানকে নিয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই হস্তক্ষেপকে ঘিরে এই আলোচনাটি শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।